আজকে আমি লাইভে যারা দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। বিষয় আমার কাছে কিছু নির্দিষ্ট নেই। আমি জানি যে একটা বিষয়ে আলোচনা করব এরকমটা নয়, কেননা বর্তমানে মুসলিম সমাজ সমস্যা জর্জরিত। কোন পথে তার সমাধান, এটা আমরা সবাই খুঁজছি। সমাধানের পথ কি? তবে এ বিষয়ে আমরা অনেকেই একমত যে পশ্চিমবাংলার মুসলিম সমাজ যদি ঐক্যবদ্ধ হতে পারে, তাহলে এই মাদ্রাসা থেকে মসজিদ, ওয়াকাফ, ওবিসি এর সিংহভাগ সমস্যাই অনেক সহজে দূর হতে পারে। কিন্তু আমরা সবাই হলফ করে বসে আছি যে আমরা ঐক্যবদ্ধ হব না। তাহলে যদি আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, সমস্যার যে সমাধান সম্ভব নয়, এটা কিন্তু সবাই বুঝতে পারছেন। কিন্তু কে কাকে বোঝায়, এ নিয়ে একটা বড় প্রশ্ন। অনেকেই ভাবছেন যে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হলে সমস্যার সমাধান সম্ভব। আবার অনেকেই ভাবছেন যে অরাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হলেও সমস্যার সমাধান করা সম্ভব। আমি মনে করি যে রাজনৈতিকভাবে যদি মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করা যায়, সত্যিকারেই সমস্যার অনেক দ্রুত সমাধান করা সম্ভব। কিন্তু রাজনৈতিকভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ করা অনেক বেশি দুরূহ, অনেক বেশি কঠিন। কিন্তু অরাজনৈতিকভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ করা তুলনামূলক অনেকটাই সহজ। আর কাজ বা সমস্যা সমাধান এগুলো অবশ্যই রাজনৈতিকভাবে যত তাড়াতাড়ি সমাধান হয়, অরাজনৈতিকভাবে তত তাড়াতাড়ি সম্ভব নয়। কিন্তু সমস্যার অনেক সমাধান হয়, অনেক দাবি আদায় হয়। মানুষের জন্যে অনেক বেশি কাজ করা না গেলেও কিছু কাজ অন্তত করা যায়। তাই আমি ছাত্র জীবন থেকেই আমি অরাজনৈতিকভাবে আন্দোলন করার পক্ষপাতী এবং আন্দোলন করে এসেছি। যারা আমাদের মতো 50, 60 কিংবা 40 বছর বয়স, তারা কিছুটা এটা উপলব্ধি করতে পারেন। একেবারে যারা নতুন প্রজন্ম 18, 20, 25 বছর বয়স, তারা সবটা উপলব্ধি করতে পারবেন না। তো সেই জন্যে আমি জানি যে রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হলে সুবিধা, ভালো কাজ হয়, কিন্তু সেটা অনেক কঠিন। সেজন্য সে পথে না গিয়ে আমি বরাবরের জন্যেই অরাজনৈতিকভাবে মুসলিম সমাজটাকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছি। আপনারা দেখেছেন যে যখন কলকাতায় বড় বড় সমাবেশ, 50,000 থেকে 1 লক্ষ মানুষের যে সমাবেশ, সেগুলো কিন্তু অরাজনৈতিকভাবে সম্ভব হয়েছে। রাজনৈতিকভাবে অনেকেই বড় সমাবেশ নিশ্চয়ই করেছেন, মুসলিম যারা রাজনীতি করেন তারা। কিন্তু অরাজনৈতিকভাবে যত ঐতিহাসিক সমাবেশ করা গিয়েছে, যতগুলো সংগঠনকে একটা জায়গায় করা গিয়েছে, রাজনৈতিকভাবে কিন্তু মুসলিম রাজনৈতিক দলগুলোকে এভাবে একটা জায়গায় করে এত বড় সমাবেশ আজও পর্যন্ত কলকাতায় সম্ভব হয়েছে কিনা আমার জানা নেই। আমি অন্তত সেটা দেখিনি বা বুঝতে পারিনি। তো সেই জন্যে আমি এই ছোট কাজটাই করে থাকি। বড় কাজ করার মতন যোগ্যতা, ক্ষমতা এটা আমার নেই, এটা আমি অকপটে স্বীকার করেই বলছি। আপনারা জানেন যে আজকে যে ওবিসি সমস্যা নিয়ে যা জটিলতা তৈরি হয়েছে, এটা সত্যিকার অর্থেই একটা বড় জটিলতা তৈরি হয়েছে। এই জটিল অবস্থার নিরসনের জন্যে যে পরামর্শ বিগত দিনে রাজ্য সরকারকে দেওয়া হয়েছিল, তারা তা মানেননি। মানলে হয়তো সেই সমস্যাগুলোর আজকে সমাধান হতো। গত বছর যখন হাইকোর্টের
রায়ে বলা হলো যে নতুন ওবিসি সার্টিফিকেটগুলো বাতিল করা হচ্ছে, তখন আমরা বলেছিলাম যে হাইকোর্ট যেহেতু বলেছেন যে এই ওবিসি চিহ্নিতকরণের ক্ষেত্রে ত্রুটি রয়ে গেছে, আমরা বলেছিলাম যে আইন বিশেষজ্ঞদের দিয়ে এই ত্রুটিগুলোকে চিহ্নিতকরণ করা হোক এবং যে যে ত্রুটির আছে সেই ত্রুটি মুক্ত করা হোক, হাইকোর্টের পরামর্শ নেওয়া হোক, ত্রুটি মুক্ত করা হোক। রাজ্য সরকার তা করলেন না। তারা সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে গেলেন এবং বললেন যে আমরা প্রথমে হিয়ারিংয়েই স্টে অর্ডার নিয়ে আসব। কলকাতা হাইকোর্ট যে সার্টিফিকেট বাতিল ঘোষণা করেছে, মহামান্য সুপ্রিম কোর্ট থেকে আমরা সেই সার্টিফিকেটগুলো বৈধতার স্বীকৃতি নিয়ে আসব। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে মহামান্য সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট কোনোভাবেই তার সেই সার্টিফিকেটের বৈধতা স্বীকার করলেন না। 1 বছর ধরে আলোচনা চলছে। রাজ্য সরকার সিদ্ধান্ত নিলেন যে তারা পুনরায় আবার যে যে পন্থায় চিহ্নিত করে বৈধ পন্থায়, সেই বৈধ পন্থায় তারা আবার শুনানি, তারা আবার পর্যবেক্ষণ, অনেক কাজের মধ্য দিয়ে নতুন করে তারা তালিকা তৈরি করবেন। তালিকা তৈরি করলেন, ঘোষণাও করলেন, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যে তার উপরে কলকাতা হাইকোর্ট আবার স্টে অর্ডার দিয়ে দিলেন, স্থগিতাদেশ দিয়ে দিলেন। ফলে রাজ্যের যেমন মুসলিম ওবিসি সার্টিফিকেট প্রাপ্ত ছেলেমেয়েরা যারা ছাত্রছাত্রী, তারা উচ্চশিক্ষায় যাওয়ার ক্ষেত্রে যেমন সমস্যায় পড়েছেন, ঠিক তার পাশাপাশি যারা চাকরি প্রার্থী, যারা স্কুল সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করছে, যারা স্টাফ সিলেকশন কমিশনে ফর্ম ফিল আপ করছে, যারা স্টাফ সার্ভিস পাবলিক সার্ভিস কমিশনে ফর্ম ফিল আপ করছে এবং অন্যান্য যে চাকরির পরীক্ষাগুলোতে ফর্ম ফিল আপ করছে, আবেদন করছে, সেখানেও কিন্তু এক মহা জটিলতা তৈরি হয়েছে। এগুলো নিয়ে আপনারা জানেন আজকে প্রথম নয়, আমি যখন মাদ্রাসা ছাত্র আন্দোলন করেছি তখন মাদ্রাসা ছাত্র ইউনিয়নের পক্ষ থেকেও মুসলিমদের শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবিতে আমরা মিছিল করেছি, কলকাতায় মিটিং করেছি, কলকাতাতে কনভেনশন করেছি, নানা উদ্যোগ নেওয়া হয়েছে। তখন ছিল এক ভয়ঙ্কর পরিস্থিতি। কলকাতায় সংরক্ষণ চাইলে বলা হতো যে মুসলমানরা বোধহয় আবার দেশটাকে ভাগ করতে চাইছে। কিন্তু আমরা দেখলাম যে যখন 2006 সালে রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হলো, তখন মুসলিম সমাজ নয়, অমুসলিম সমাজের যারা বিদ্বজন, যারা সেকুলার ধর্মনিরপেক্ষ মানসিকতার, তারা বললেন যে ঠিক মুসলিমরা এখানে প্রায় 30%, কিন্তু চাকরিতে তারা মাত্র কেন 2%, কেন 1.5%? সত্যিকারেরই মুসলিম সমাজের প্রতি অবিচার হচ্ছে। সেই 2 সাল থেকে 6 সালে সাচার কমিটির রিপোর্ট প্রকাশ হওয়ার পরে যখন আমরা আন্দোলন শুরু করলাম আরও বৃহৎ আকারে, সংখ্যালঘু যুব ফেডারেশনের ব্যানারে, কলকাতায় শাসক দল, বিরোধী দল, সমস্ত বুদ্ধিজীবী এবং পলিটিশিয়ানদের নিয়ে আমরা কলকাতায় একাডেমি অফ ফাইন আর্টসে রাউন্ড টেবিল বৈঠক করলাম। কলকাতায় মিছিল হলো, মহা মিছিল, আইন অমান্য হলো, ধারাবাহিকভাবে কনভেনশন হয়েছে। এই সংরক্ষণের পক্ষে মহামান্য প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়কে দিয়ে বলানো হয়েছে। কলকাতা হাইকোর্টের বড় বড় আইনজীবীরা এসে বলেছেন যে রাজেন্দ্র সাচার কমিটির রিপোর্ট চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মুসলমানরা বঞ্চনার শিকার। তাহলে এই মুসলমানরা কেন ইনসাফ পাবে না? এদের সংরক্ষণ দিতে হবে। তার কিছুদিন পরেই রঙ্গনাথ মিশ্র কমিশনও একইভাবে মুসলমানদের দেশ জুড়ে সংরক্ষণ দেওয়ার জন্য সুপারিশ করলেন। এসব কিছুর পরে, অনেক প্রচেষ্টার পরে তৎকালীন বামফ্রন্ট সরকার সিদ্ধান্ত নিলেন যে আমরা মুসলিম হিসাবে সংরক্ষণ দেব না,
যেমন কেরলের মুসলিম হিসাবে তারা সংরক্ষণ পাচ্ছে, পশ্চিমবাংলায় আমরা মুসলিম হিসাবে সংরক্ষণ দেব না, আমরা ওবিসি হিসাবে মুসলমানদের সংরক্ষণ দেব। আমরা তখন 20% সংরক্ষণের দাবি করেছিলাম। আমাদের সংগঠন সংখ্যালঘু যুব ফেডারেশনের পক্ষ থেকে রাজ্য সরকারের কাছে বলিষ্ঠভাবে বক্তব্য গেল, মহামিছিল করা হলো 20% সংরক্ষণের দাবিতে। রাজ্য সরকার বললেন আপাতত আমরা 10% সংরক্ষণ দেব এবং মুসলিম সম্প্রদায়কে আমরা অতি অনগ্রসর সম্প্রদায় হিসাবে ঘোষণা করব। তারা 10% সংরক্ষণ দিলেন। আইন কিভাবে তৈরি করেছিলেন, করেননি, কতটা আইন কার্যকরী হওয়ার আগে তারা বিদায় নিয়েছিলেন, কতটা বাকি ছিল, বর্তমান সরকার তৃণমূল সরকার কতটা করলেন, এসব নিয়ে চুলচেরা বিশ্লেষণ আজকে আমি করতে চাই না। কিন্তু তখন একটা পরিস্থিতি তৈরি হলো, লম্বা লড়াইয়ের পরে গোটা রাজ্যের মুসলমানদের যে একটা ক্ষোভ, বঞ্চনার যে ক্ষোভ, সেটাকে প্রলেপ দেওয়ার জন্য বামফ্রন্ট সরকার তারা করেছিলেন। কিন্তু দেখা গিয়েছে যে যত দিন গিয়েছে, গত বছর 2024 সালে এ নিয়ে সমস্যা তৈরি হয়েছে। আমরা এ নিয়েও আন্দোলন করার জন্যে, বড় বড় আন্দোলন করার জন্য চেষ্টা করেছি, কিন্তু দুর্ভাগ্য যে যাদের জন্য আন্দোলনটা করা হয় সেই কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যেভাবে এই ওবিসি আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার দরকার তারা কিন্তু করেনি। আমরা বেশ কয়েকটি অর্গানাইজেশনকে সাথে নিয়ে কলকাতাতে আন্দোলন করার একাধিক উদ্যোগ নিয়েছি, কিন্তু জানতে হবে যে এই সংরক্ষণের সুবিধা সাধারণ মুসলমানরা পান না। এই সংরক্ষণের সুবিধা ছাত্রছাত্রীরা পেয়ে থাকে এবং এই সংরক্ষণের সুবিধাটা যারা কর্মপ্রার্থী, চাকরিতে যারা চেষ্টা করে তারা পেয়ে থাকে। কিন্তু তাদের ভিতর থেকে আন্দোলনে কোনো সাড়া নেই বলে এই আন্দোলনে রাজ্য সরকারকে প্রেসার দেওয়ার জন্য যতটা আন্দোলন, যত বৃহৎ আকারে আন্দোলন দরকার হলো তা করা গেল না। বর্তমানে এ নিয়ে আবার স্টে অর্ডার তৈরি হয়েছে। আমি জানি যে মানুষের মধ্যে ক্ষোভ আছে, যন্ত্রণা আছে, কিন্তু যন্ত্রণা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো যাচ্ছে না। কিছুদিন আগে আমরা রাজ্য সরকারের কাছে এই নিয়ে হস্তক্ষেপ চেয়েছিলাম যে রাজ্য সরকারকে একটা তড়িঘড়ি ব্যবস্থা করতে হবে, কিন্তু দেখা গেছে যে তারা এই বিষয়টা নিয়ে আজকে দ্বিধাগ্রস্ত, কী করবেন, কোন পথে সমাধান বুঝতে পারছেন না। আমরা রাজ্য সরকারের কাছে আমাদের স্মারকলিপি দিতে চেয়েছিলাম। মুখ্যমন্ত্রী নিজে শুধু আমাদের কাছে থেকে নয়, আমাদের মতো আরও যারা আন্দোলন করছেন, এরকম আমাদের সংখ্যালঘু যুব ফেডারেশনের বক্তব্য শুনেছেন এবং আরও 4টে সংগঠনের বক্তব্য শুনেছেন। 5টা সংগঠন এবং 5 জন প্রতিনিধির বক্তব্য শুনেছেন। তিনি বলেছেন যে সমস্যার সমাধান করব, কিন্তু আমার মনে হয়নি যে এই সমস্যার এখনই সমাধান সম্ভব, এবং ওই বৈঠকেও মনে হয়নি যে এখনই সমস্যার সমাধান সম্ভব হয়ে যাবে। অনেকেই এই যে একটা মুখ্যমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া, এটাকে নিয়েও অনেকেই বলেছেন যে কি গোপন বৈঠক। আমি অবাক হই যে মিটিংয়ে মুখ্যমন্ত্রী আছেন, যে মিটিংয়ে মুখ্য সচিব আছেন, যে মিটিংয়ে সংরক্ষণ বিষয়ের যারা দায়িত্বশীল তারা আছেন, সেই মিটিং গোপন মিটিং হয়? সেই যে মিটিং বিধানসভায় হচ্ছে, আইনসভায় হচ্ছে, সেই মিটিং গোপন মিটিং হয়? এ নিয়ে আমি কিছু বলতে চাই না, কেননা এটা আমাদের কারো শিক্ষার একটা পরিসীমা বা শিক্ষার একটা নির্দিষ্ট পরিধির মধ্যে থাকা বা বয়সের জুনিয়র হওয়ার কারণেই হয়তো কেউ প্রশ্ন তুলছেন। তবে আমি বলতে চাই যে আমাদের মিটিং, আমাদের মিছিল, এগুলো সমস্যার সমাধান করার জন্যে, রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্যে, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যে আমরা সেটাই করেছি। এবারে অনেকেই হয়তো ভাবছেন যে রাজনীতিতে কামরুজ্জামান বোধহয় যোগ দিয়ে দিচ্ছেন, কিন্তু আপনারা জানেন, হ্যাঁ, মুসলমান সমাজ, এটা সন্দেহ করাটা আমি খুব অস্বাভাবিক বলে মনে করি না। কেননা আমাদের অনেকেই মুসলিম নেতৃত্ব তারা সামাজিক আন্দোলন, ধর্মীয় আন্দোলন করতে করতে রাজনীতিতে যোগ দিয়েছেন। কিন্তু সবাইকেই আমরা এক আসনে বসাবো?
সবাইকেই একরকমভাবে মূল্যায়ন করব? আমার মনে হয় যে এতে কোথাও আমাদের একটু ভুল হচ্ছে। কামরুজ্জামান যদি রাজনীতি করত তাহলে তো অনেক আগে থেকে রাজনীতি করতে পারত। অনেকে বলেন বিধানসভার টিকিট। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলি যে রাজ্যের বিধায়কদের যে অবস্থা, আল্লাহ তার থেকে ভালো অবস্থায় আমাকে রেখেছেন। কেন আমি একটা সাধারণ বিধায়ক হতে যাব? আমার তো গাড়ি বাড়ি কোনো জিনিসের আল্লাহ অভাব দেননি, তার খাজানা থেকে সব কিছু দিয়েছেন। এবং কখনো মানুষের কাছে হাত পেতে টাকাও আমাকে নিতে হয়নি। ফলে আল্লাহ তার খাজানা থেকে সব কিছু দিয়েছেন। আমি আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ, আমি শুধু তোমারই মুখাপেক্ষী, পৃথিবীর কোনো শক্তির মুখাপেক্ষী যেন কামরুজ্জামানকে না হতে হয়। আল্লাহ তার খাজানা থেকে অনেক কিছু আমাকে দিয়েছেন। আমি আর আড়ম্বরপূর্ণ লাইফ স্টাইল নেই, কিন্তু যা আমার জীবনযাপনের জন্য প্রয়োজন তা আল্লাহ অত্যন্ত আসানির সঙ্গে সহজভাবে আমাকে দিয়েছেন। তাই আমি চেষ্টা করি রাজনীতি করে নয়, অরাজনৈতিকভাবে মুসলমানদের ঐক্যবদ্ধ করা। হ্যাঁ, আমাদের মুসলিমদের মধ্যে অনেক রাজনৈতিক দল আছে, অনেকেই রাজনীতি করছেন মুসলিমদের আইডেন্টিটি রক্ষা করার জন্যে। আবার অনেকেই রাজনীতি করছেন এই মূল স্রোতের রাজনৈতিক দলগুলোতে যোগ দিয়ে। এমনকি অনেকেই বিজেপিতেও অনেক মুসলমানরা যোগ দিয়ে রাজনীতি করছেন, করতে পারেন। আমি রাজনীতি করি না, ফলে রাজনীতির লোকেদের নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাই না। তাদের নিয়ে আমার শুভেচ্ছা রইল। কাকে ভোট দেবে এ নিয়ে আমি কখনো মন্তব্য করিনি। আমি কখনো কোনো দলকে ভোট দেওয়ার জন্য বলিনি, কিন্তু বিজেপিকে ভোট না দেওয়ার জন্য আমি সাধারণ মানুষকে আবেদন করেছি। কেন করেছি? বিজেপি শুধু মুসলমান সমাজের জন্য ক্ষতিকারক নয়, বিজেপি হচ্ছে দেশের জন্য ক্ষতিকারক। তারা নাফরাত তৈরি করে, কোনো উন্নয়নমূলক কোনো গঠনমূলক দেশের জন্য তাদের ভাবনা নেই। তাদের একটাই ভাবনা যে ক্ষমতায় থাকতে হবে। তাদের অপদার্থতা ঢাকার জন্যে তারা ধর্মকে ব্যবহার করে। সেই ধর্মকে ব্যবহার করতে গিয়ে তারা দেশের অর্থনৈতিক ব্যবস্থা থেকে সবকে লিয়ে সবকে বিকাশ, উন্নয়ন সম্ভব কিছু আজকের রসাতলে এসে ঠেকেছে। দেশের যুব সমাজ হতাশায় ভুগছে। 40 কোটি মানুষ পরিযায়ী শ্রমিক, আর পরিযায়ী শ্রমিকদের পরিবার এর সংখ্যা 40 কোটি। তারা আজকে বিভিন্ন দেশে ঘুরছে। মুসলিম পরিযায়ী শ্রমিকরা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। বাংলাদেশি বলে তাদের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে। উড়িষ্যা থেকে শুরু করে গুজরাট, আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র, বিভিন্ন রাজ্যে পরিযায়ী মুসলিম শ্রমিক যারা তারা আক্রান্ত হচ্ছে। প্রতিবেশী রাজ্য বিজেপি শাসিত আসামে, সেখানে মুসলমানদের বুলডোজার দিয়ে ঘর ভেঙে দেওয়া হচ্ছে। এ বাংলাতেও যে মুসলমানরা মব লিঞ্চিংয়ের শিকার হয়নি তা বলবো না, শিকার হয়েছে, মারাও গিয়েছে, নানা হেনস্থার শিকার হচ্ছে। কিন্তু কাকে ভোট দেবেন এটা বলার কোনো অধিকার কামরুজ্জামানের নেই। কোন দলকে ক্ষমতায় রাখবেন এটা বলার কোনো অধিকার কামরুজ্জামানের নেই। আমি সেই অনধিকার চর্চাও করতে চাই না, সেই অনধিকার আমি প্রয়োগও করতে চাই না। কিন্তু আমি এইটুকু বলবো যে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আপনারা যারা রাজনৈতিকভাবে ঐক্যবদ্ধ হতে চাইছেন হন, কিন্তু অরাজনৈতিক প্ল্যাটফর্মে একটা জায়গায় এসে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমি আশা করব আপনাদের প্রশ্ন থাকলে অত্যন্ত বলিষ্ঠভাবে আপনারা প্রশ্ন করবেন। লাইভ থেকে সরাসরি প্রশ্ন দেখে তার উত্তর দেওয়ার মতন অতটা আমি সড়গড় নই সোশ্যাল মিডিয়াতে, ফলে আমি তার উত্তর দিতে পারবো না। যদি প্রশ্ন থাকে আমার ইনবক্সেও করতে পারেন, আমি আপনাদের সেই সমস্ত প্রশ্নের নিশ্চয়ই আগামী দিনে উত্তর দেব। আপনারা যদি আপনাদের মোবাইল নাম্বার আমাকে পাঠিয়ে দেন, আমি আপনাদেরকে ফোন করব। সেই ফোনে আপনাদের যত রকম প্রশ্ন থাকবে আমি সেই প্রশ্নের উত্তর দেব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। আর জাতির আজকের এই সমস্যার থেকে বেরিয়ে আসার নির্দিষ্ট পথ কী সেটা নিয়ে সবাই চেষ্টা করবেন। সংকীর্ণতার ঊর্ধ্বে ওঠার আমাদের চেষ্টা করতে হবে।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।